নমস্কার, গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পুলিনবাবুর পুত্রলাভ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পুলিনবাবুর বয়স যখন 15 বৎসর মাত্র, সেই সময়ই একটি 10 বৎসর বয়স্কা বালিকার সঙ্গে তাহার বিবাহ হয়। এখন তাহার বয়স 30 এবং পত্নী সুশীলা সুন্দরীর বয়স 25 বৎসর হইয়াছে। কিন্তু অদ্যাপি এই দম্পতি একটি সন্তানের মুখ দেখিবার সৌভাগ্য লাভ করিতে পারে নাই। ইহাতে দুইজনই মনক্ষুণ্ণ, বোধহয় সুশীলাই বেশি। পুলিনবাবু পাড়াগাঁয়ের ক্ষুদ্র জমিদার, তবে পাড়াগাঁয়ে বাস করিলেও তিনি নিজে পাড়াগেঁয়ে নহেন, কারণ প্রথমত গ্রামটি কলিকাতা হইতে অধিক দূর নহে, রেলে 5-6 ঘণ্টার পথ মাত্র। দ্বিতীয়ত বিবাহের পর কলিকাতায় গিয়া তিনি কিছুদিন লেখাপড়া করিয়া সভ্য ভব্য হইবার সুযোগ পাইয়াছিলেন। কিন্তু তাহার পত্নী সুশীলা নির্জলা পাড়াগেঁয়ে। আত্মীয় পরিবার পাড়া প্রতিবেশী যখন দেখিল সুশীলার 20 বৎসর বয়স হইয়া গেল, তথাপি সন্তান হইল না, তখন সকলেই তাহাকে বাঁজা বলিয়া স্থির করিল। অনেকেই বলিতে লাগিল পুলিনের আবার বিবাহ করা উচিত, নচেত বংশলোপ অনিবার্য। পুরুষেরা বলিল পুলিন যদি স্ত্রীর ভয়ে বিবাহে বিরত থাকিয়া পিতৃপুরুষের জলপিণ্ডের আশা নষ্ট করে, তবে তার তুল্য নরাধমার জগতে নাই। স্ত্রীলোকেরা যাহারা প্রবীণা হইয়াছেন বলিতে লাগিলেন স্বার্থের জন্য স্বামীকে পুনরায় বিবাহ করিতে না দেওয়া সুশীলার অত্যন্ত গর্হিত কাজ হইতেছে, এবং এইরূপ কার্য শুধু বর্তমান যুগেই সম্ভব। তাহাদের আমলে এরূপ ঘটিতে কখনো শোনা যায় নাই। তাহারা মাঝে মাঝে এই লইয়া সুশীলাকে মৃদু গঞ্জনা দিতেও ত্রুটি করেন না। এইরূপে উত্ত্যক্ত হইয়া সুশীলা কিছুদিন হইতে স্বামীকে পুনরায় বিবাহ করিবার জন্য অনুরোধ করিতেছে, কিন্তু পুলিন সে কথা কানেই তুলেন না। সংসারে এখন সুশীলাই গৃহিণী, একটি বিধবা ননদ ও একটি বিধবা যা আছে, তাহারা সুশীলার বয়ঃকনিষ্ঠ। আজ গ্রামে একটা নিমন্ত্রণে গিয়া সুশীলা কয়েকজন গিন্নিবান্নি রমণীর তীক্ষ্ণ মন্তব্য শুনিয়া আসিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছে স্বামীকে পুনরায় বিবাহ করিতে রাজি করিবে, নচেত গঙ্গায় ডুবিবে, অথবা বিষ খাইবে, অথবা পিত্রালয়ে চলিয়া যাইবে। তাহা সে এখনো স্থির করিতে পারে নাই। রাত্রে আহারাদির পর শয্যায় প্রবেশ করিয়া স্বামীর নিকট সুশীলা এই প্রসঙ্গ উত্থাপন করিল। পুলিন বলিল, ধুর পাগলি, এটা আমার পাগলামি হলো কিসে? বিয়ে করলে যদি একটি ছেলের মুখ দেখতে পাও, বাপ পিতামহ যদি জলপিণ্ডি পান, সেটা কি তোমার করা উচিত নয়? দেখো সুশী, বিয়ে আমি একটা কেন 10টা করতে পারি, কিন্তু জানো তো যেমন স্ত্রীলোক বাঁজা আছে তেমনি পুরুষও বাঁজা আছে। আমি যদি সেই রকম পুরুষ হই তাহলে সেই স্ত্রীরও সন্তান হবে না। চিরদিনের জন্য মিছে কেবল তোমার সতীনের যন্ত্রণা দিয়ে যাব, সেটা কি ভালো? সুশীলা গম্ভীরভাবে বলিল, কে বললে ছেলে হবে না? তাছাড়া আমার সতীনের যন্ত্রণা ভোগ করতে হবে, তারই বা মানে কি? তুমি কি নতুন বউ এনে আমাকে আর খেতে দেবে না, না পড়তে দেবে না, না আমায় বিষ নয়নে দেখবে? সেরকম লোক তুমি নও, তা আমি বিলক্ষণ জানি। পুলিন পাশ ফিরিয়া পাশের বালিশ আঁকড়িয়া ধরিয়া বলিল, রাত 12টা বাজে, এখন একটু ঘুমোতে দেবে না খালি গজর গজর করবে? সুশীলা চুপ করিয়া গেল। 2 দিন পরে বেলা 9টার সময় পুলিন তাহার বৈঠকখানায় বসিয়া 2-1 প্রতিবেশীর সহিত আরামে ধূমপান ও গল্পগুজবে মগ্ন আছে। এমন সময় অন্তঃপুর হইতে তাহার তলব আসিল।
হুঁকাটি একজনের হাতে দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিয়া সে দেখিল নিম্নতলের ঢাকা বারান্দার উপর একখানি কুশাসন বিছাইয়া গ্রামের দৈবজ্ঞ ঠাকুর পাঁজি পুঁথি লইয়া বসিয়া আছেন। সুশীলা কক্ষমধ্যে দ্বারদেশে দাঁড়াইয়া। পুলিন বারান্দায় উঠিয়া বলিল, আরে ঠাকুর মশাই যে, প্রণাম হই প্রণাম হই, কতক্ষণ আসা হয়েছে? বলিয়া তাহার পানে চাহিয়া অন্যের অলক্ষিতে একটু হাসিল। দৈবজ্ঞ ঠাকুর হস্ত সংকেতে আশীর্বাদ করিয়া গম্ভীরভাবে উত্তর দিলেন, বেশিক্ষণ নয়, এই ঘণ্টাখানেক হলো এসেছি বাবা। মা লক্ষ্মী কালই আমায় ডেকে পাঠিয়েছিলেন, তা কাল আর সময় পায়নি, আজ এসেছি। পুলিন ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, তলব কেন গিন্নি? দৈবজ্ঞ ঠাকুরকেই বা আনিয়াছ কেন? নিজের একটা সতীন টতিন ঠিক করেছ নাকি? ঠিকুজি কুষ্টি মেলাবে? সুশীলা বলিল, হ্যাঁ মেলাবো। তুমি এখন হাত পা ধুয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে ওই তসরের কাপড়খানা পরো দেখি। সুবোধ সুশীল স্বামী সর্বদা স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ায় এবং কখনো তাহার কথার অবদ্ধ হয় না। সে যা পায় তাই খায়। গালিগালাজ সম্মার্জনী কিছুতেই আপত্তি করে না। ওই দৈবজ্ঞ ঠাকুর তোমার হাত দেখবেন। হাত দেখবেন? কি সর্বনাশ! কই, আমি তো নিজের কোনো অসুখ বিসুখ বুঝতে পারছি না। খিদে পেট জ্বলে যাচ্ছে। দোহাই তোমার, আমার ভাতটি যেন বন্ধ করো না। যাও যাও, বুড়ো বয়সে আর ঢং দেখে বাঁচি নে। সে হাত দেখা নয়, হাত দেখে উনি অদৃষ্টের ফলাফল বলে দেবেন। পুলিন শুনিয়া হাসিয়া বলিল, তুমি তো জানো সুশি, ওসবে আমার বিশ্বাস টিশ্বাস নেই। মিছে কেন আমায় কর্মভোগ করাবে? তোমার বিশ্বাস নেই, আমার আছে। আমি যা বলি তাই করো তো। স্ত্রীর পীড়াপিড়িতে অবশেষে পুলিনকে বাধ্য হইয়া তসর পড়িয়া মাথায় গঙ্গা জলের ছিটে দিয়া দৈবজ্ঞ ঠাকুরের সম্মুখে গিয়া বসিতে হইল। ঠাকুর মহাশয় বলিলেন, দাও দেখি বাবা, ডান হাতখানি দাও। পুলিন হাত বাড়াইয়া দিল। সেখানি লইয়া ঠাকুর মহাশয় বলিলেন, যদিও বৌমা তোমার পুত্রভাগ্যটা জানবার জন্যই বিশেষ ব্যস্ত হয়েছেন, তথাপি পরমায়ুটাও আগে পরীক্ষা করতে হয়। বা এই যে বুড়ো আঙুলে ধনুরেখা রয়েছে, এতে করে তোমার রাজোচিত ঐশ্বর্য আর ৮০ বছর পরমায়ু সূচিত হচ্ছে। আচ্ছা, এইবার তবে পুত্রভাগ্যটা দেখি। বলিয়া তিনি পুলিনের পানিপার্শ্ব অত্যন্ত মনোযোগের সহিত দেখিতে লাগিলেন। তারপর হাতখানি ছাড়িয়া দিয়া সুশীলার পানে চাহিয়া বলিলেন, একটি পুত্র সন্তান তোমার স্বামীর অদৃষ্টে তো রয়েছে দেখছি মা। সুশীলা ঘোমটার ভিতর হইতে জিজ্ঞাসা করিল, বিবাহ কটি? দৈবজ্ঞ ঠাকুর আরও কিছুক্ষণ হস্তরেখা পরীক্ষা করিয়া বলিলেন, বিবাহ তো একটি দেখছি। আচ্ছা, এসো তো মা, তোমার হাতখানি আর একবার দেখি। সুশীলা আসিয়া নিজ বাম হস্তখানি প্রসারিত করিয়া দিল। দৈবজ্ঞ ঠাকুর সেখানি লইয়া পরীক্ষা করিয়া বলিলেন, না, আমার ভুল হয়নি। তুমি তোমার স্বামীর সন্তানের জননী হবে মা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতঃপর দৈবজ্ঞ ঠাকুর দক্ষিণান্ত হইয়া প্রস্থান করিলেন। পুলিন তসর ছাড়িয়া নিজ সাহেব বস্ত্র পরিধান করিতেছিল। সুশীলা তাহার কাছে গিয়া বলিল, বলি হ্যাঁ গা, দৈবজ্ঞ ঠাকুরকে কত টাকা ঘুষ খাইয়েছ? ঘুষ? ঘুষ আমি কি জন্য খাওয়াবো? নইলে আমার 25 বছর বয়স হলো, এখনো আমি সন্তানের জননী হব বলে গেল কেন? বাহ, সে আমি কি জানি। আমি তো তোমার সাপ বলেছি, আমি ওসব বুজরুকি বিশ্বাস করিনি। তুমি নিজে বললে যে তোমার বিশ্বাস হয়। এখন তুমি জানো আর তোমার দৈবজ্ঞ ঠাকুরই জানে, আমি কি জানি। বলিয়া পুলিন বাহির হইয়া গেল। সুশীলা বসিয়া কিয়ৎক্ষণ ভাবিল, তারপর ডাকিল,
গেনির মা, ও গেনির মা। ঝি গেনির মা আসিয়া বলিল, কেন গিন্নিমা? তুই কাল দৈবজ্ঞ ঠাকুরকে ডাকতে গিয়েছিলি না? কর্তা কি তা জানতে পেরেছিল? গেনির মা বিস্মিত হইয়া বলিল, কর্তা জানতে পেরেছেন? তা কেমন করে বলবো মা? ও হ্যাঁ, মনে পড়েছে। ঠিক তো, কাল যখন আমি দৈবজ্ঞ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি, সামনেই দেখি কর্তা মশাই নাটি হাতে করে কোথা থেকে বেরিয়ে আসছেন। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, কি গেনির মা, এখানে কি করতে এসেছিলি? আমি মাথাটি নিচু করে বললাম, আগে মা ঠাকুরন দৈবজ্ঞ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন, তাই বলতে এসেছিলাম। সুশীলা রুষ্টস্বরে বলিল, কই, আমাকে তো এসে সে কথা তুই বলিসনি। ভুলে গেছিনু গো মা, ভুলে গেছিনু। আর মা, এখন কি আর সব কথা মনে থাকে ছাই? 10 গন্ডাই হবে কি 20 গন্ডাই হবে বয়স হলো। এখন তোমাদের রেখে যেতে পারলেই বাঁচি মা। অতঃপর সুশীলা দৈবজ্ঞ ঠাকুরের 10ম বর্ষীয় পৌত্র উমাপদকে ডাকিয়া পাঠাইলেন। তাহাকে জিজ্ঞাসা করাতে সমস্ত কথাই সে প্রকাশ করিল। গতকল্য বিকালে জমিদারবাবু তাহাদের গৃহে পদার্পণ করিয়াছিলেন এবং বৈঠকখানায় বসিয়া তাহার পিতামহের সহিত অনেকক্ষণ ধরিয়া কথাবার্তা কহিয়াছেন। উপরন্তু উঠিবার সময় 10 টাকা প্রণামী দিয়া আসিয়াছেন। শুনিয়া সুশীলা মনে মনে বলিল, সুশীলা বামনি আবার জানে না কি, কেবল মরবে কবে তাই জানে না। আমার সঙ্গেই চালবাজি। আচ্ছা, আসুক মিনসে বাড়ির ভিতর। স্ত্রীর পীড়াপিড়ি ও জেরায় পড়িয়া অবশেষে মিনসেকে স্বীকার করিতেই হইল যে ঘুষ দিয়া মিথ্যা সাক্ষী সৃষ্টি করারূপ দুষ্কার্য সে করিয়াছে, এবং নাক কান মলিয়া প্রতিজ্ঞা করিল যে এরূপ কার্য আর কখনো তাহার দ্বারা হইবে না। আষাঢ় মাস, আকাশ ঘন ঘটায় সমাচ্ছন্ন। সুশীলা তখন শয়নকক্ষের জানালার কাছে বসে আকাশের গায়ে নীরদ ও সৌদামিনীর খেলা দেখিতেছিল। তার মনটা বড় ভালো নাই, কারণ তার স্বামী 3-4 দিনে ফিরিব বলিয়া একটা বিবাহের নিমন্ত্রণে কলিকাতায় গিয়াছিলেন। আজ সপ্তাহ অতীত হইল, আজও তিনি ফিরিলেন না, বা কোনো সংবাদও পাঠাইলেন না। এই সময় গেনির মা আসিয়া প্রবেশ করিল। সে ধীরে ধীরে প্রভুপত্নীর নিকট অগ্রসর হইয়া গিয়া বলিল, মা, একটা বিষম খবর শুনে এলাম এক্ষুনি। সুশীলা তাহার পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি খবর গেনির মা? কর্তা নাকি শুনলাম কলকাতায় গিয়ে একটা বিয়ে করেছেন। বিয়ে করেছেন? ধুৎ, কে বললে গিয়ে তোকে? স্বপ্ন দেখছিস নাকি? না, স্বপ্নই কেন দেখবো মা, ওই ঘোষেদের জি পেশন্ন ওই তো বললে। কি বললে? ঘোষ জামশাই তো মাসখানেক বাড়ি ছিল নাকি না, ওই হাইকোর্টে তেনার শালার কি একটা মোকদ্দমা চলছিল, তাই তো সে সেখানে গিয়েছিল। কাল বিকেলে ফিরে এসেছে, এসে ঘোষগিন্নির সঙ্গে বলা বলি করছিল, তাই পেশন্ন বাইরে থেকে শুনেছে। সুশীলা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, পেশন্ন আর কি বললে গেনির মা? গেনির মা বলিল, আর কি বললে? মনে করে দেখি, দাঁড়াও। 10 গন্ডা বছর বয়স হলো, কোনো কথা কি মনে রাখতে পারি ছাই? হ্যাঁ, আর বললে যে বউ নাকি বেশ ডাগর সাগর, যেমনি উপ তেমনি নেকা পড়া জানে। শুনিয়া সুশীলার মাথার ভিতরটা ঝিমঝিম করিতে লাগিল। তার চোখ দিয়া প্রায় জল বাহির হইবার উপক্রম হইল। মনে মনে ভাবিতে লাগিল, এতদিন যে জন্য আমি অনুনয় বিনয় করিতেছি, সেই কার্য করিলই শেষে, তবে ওরূপভাবে আমাকে লুকাইয়া করিবার কি দরকার ছিল? কলিকাতা যাইবার সময় সকল কথা খুলিয়া বলিলেই তো হইত। এরকমভাবে আমাকে অপমান করিল কেন?
আহারাদি শেষ হইলে সুশীলা ঘোষ গৃহিণীর সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে বাহির হইল। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ এই গ্রামের একজন ক্ষুদ্র জমিদার। পুলিন ইহাকে দাদা সম্বোধন করিয়া থাকে। খিড়কি দরজা দিয়া বাহির হইয়া বাগানে বাগানে সেই বাড়িতে যাওয়া যায়। সুশীলা অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিল ঘোষ গৃহিণী আহারান্তে পান খাইতে খাইতে তাহার চন্দনা পাখিকে পড়াইতেছেন। সুশীলাকে দেখিয়া তিনি ব্যস্ত সমস্ত হইয়া তাহাকে অভ্যর্থনা করিলেন এবং পরম সমাদরে ঘরের ভিতর লইয়া গিয়া বসাইলেন। কিয়ৎক্ষণ সাধারণ ভাবের কথাবার্তার পর সেখানে আর কেহ নাই দেখিয়া সুশীলা জিজ্ঞাসা করিল, শুনলাম বড়ঠাকুর কলকাতা থেকে ফিরেছেন? আমাদের ওরা আজ 1 সপ্তাহ হলো কলকাতায় গেছে। 3-4 দিনে ফেরবার কথা, তা আজও ফিরল না। আমি তো তাই ভেবেই মরছি দিদি। ঘোষ গৃহিণী বলিলেন, না না, কিচ্ছু ভাবনা নেই, ঠাকুরপো ভালোই আছেন। ওর সঙ্গে দেখা হয়েছিল যে। দেখা হয়েছিল? যা হোক, ভালো আছে শুনে তবু নিশ্চিন্ত হলাম। ওর সঙ্গে কবে দেখা হয়েছিল দিদি? তা কিছু বললেন বড়ঠাকুর? হ্যাঁ, বললে পরশু বুঝি কোথায় নেমন্তন্ন ছিল, সেইখানে দুজনে দেখা হয়। নেমন্তন্ন ছিল? কিসের নেমন্তন্ন ভাই? ঘোষ গৃহিণী অন্যদিকে মুখ ফিরাইয়া বলিলেন, কে জানে, বিয়ের না কিসের। কবে আসবে তা কিছু শুনলে? হ্যাঁ, বললেন তার আসতে এখনো হপ্তাখানেক দেরি আছে। সুশীলা মনে মনে হিসাব করিল, পরশু বিয়ে হয়ে গেছে, কাল গেছে কাল রাত্রির, আজ ফুলশয্যা। শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফিরতে এখনো হপ্তাখানেক দেরি তো আছেই বটে। ঘোষ গৃহিণী বলিলেন, কেন, তোমরা কি তার কোনো চিঠিপত্র পাওনি? না দিদি, গিয়ে অবধি একখানি চিঠিও লেখেনি। বলিয়াই সুশীলার আত্মসম্বরণ করিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঘোষ গৃহিণী বলিলেন, ও কি ভাই, কাঁদছ কেন? এই ঠিক দুপুরবেলায় স্বামীর কথা কইতে কি কাঁদতে আছে? তাতে তার অমঙ্গল হবে যে। বলিয়া তিনি স্নেহের হস্তে সুশীলার চক্ষু মুছাইয়া দিলেন। সুশীলা নিজ অঞ্চলেও মুখ চক্ষু মুছিয়া গ্রীবা উন্নত করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ দিদি, একটি কথা তোমায় জিজ্ঞাসা করি, তুমি সত্যি বলবে তো? যদি মিথ্যে বলবে তো আমার মাথা খাবে। তোমার মা কালীর দিব্যি, মা মনসার দিব্যি, বাবা তারকনাথের দিব্যি, বাবা বিশ্বনাথের দিব্যি, সে নাকি আবার বিয়ে করেছে। এই সকল ভীষণ দিব্যগুলি শুনিয়া ঘোষ গৃহিণীর মুখখানি অত্যন্ত গম্ভীর ভাব ধারণ করিল। তিনি মুখখানি নত করিয়া বলিলেন, তোমায় কে বললে এরই মধ্যে? সে যেই বলুক, কথাটা সত্যি তো? উনি তো বললেন ভাই, কারু কাছে প্রকাশ করতে আমায় মানা করেছিলেন। আমি তো কাউকে বলিনি। তবে তুমি শুনলে কি করে তুমিই জানো, আর ভগবান জানেন। আর কেউ দেখে এসে বলেছে বোধহয়। এইসব কথা কি আর চাপা থাকে? বলে ধর্মের ঢাক আপনি বেজে ওঠে। তাই বেজেছে দিদি। আমি যখন জানতেই পেরেছি, তখন আর আমার কাছে লুকিয়ে কি হবে? যা যা তুমি শুনেছ সব আমায় বলো। ঘোষ গৃহিণী যাহা বলিলেন তাহার মর্ম এই, বিবাহ করিবার কোনো ইচ্ছাই পুলিনবাবুর ছিল না, কেবল ঘটনাচক্রে ইহা হইয়া গিয়াছে। গিয়াছিলেন একটা বিবাহের নিমন্ত্রণে, পুলিনবাবু ও ঘোষ মহাশয়। কন্যার পিতা তাদৃশ ধনবান নহেন, কিন্তু কন্যাটি খুব সুন্দরী, আর লেখাপড়াও বেশ শিখিয়াছে। বয়সও একটু হইয়াছে, 15-16 বছরের কম হইবে না।
ঘড়ি আংটি প্রভৃতি দান সামগ্রী একটু খেলো হইয়াছিল বলিয়া বরের বাপ আরও 200 টাকা অতিরিক্ত দাবি করিয়া বসেন। এই লইয়া বরপক্ষ ও কন্যাপক্ষে বিবাদ ও গালাগালি হওয়াতে বরপক্ষ বর উঠাইয়া লইয়া প্রস্থান করেন। মেয়ের জাত যায় দেখিয়া সভাস্থ সকলের অনুরোধে পুলিনবাবু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই সেই মেয়েকে বিবাহ করিয়াছেন। এই বিবরণ শেষ করিয়া ঘোষগৃহিণী বলিলেন, তা ভাই কিছু দুঃখ করো না, জন্ম মৃত্যু বিবাহ এগুলো ভবিতব্য কি না, এতে মানুষের হাত নেই। তোমায় তো ভগবান ছেলে পিলে দিলেন না, দেখো এইবার যদি তোমার শ্বশুরের বংশটা রক্ষা হয়, এতে দুঃখ করা তোমার উচিত নয়। না না, তার জন্যে আমি দুঃখ করব কেন? আমি নিজেই তো তাকে কতদিন থেকে বলছি, ওগো বিয়ে করো বিয়ে করো, তবু সে করল না। ঘটনাচক্রে এবার হয়ে গেল। বাড়ি ফিরিয়া সুশীলা মনে মনে ভাবিতে লাগিল, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাই কি ঠিক? অত বড় কলকাতা শহরে সে ছাড়া কি আর কোনো পাত্র খুঁজে পাওয়া গেল না? বাড়ি ছাড়িবার ঠিক 13 দিন পরে পুলিন ফিরিয়া আসিল। তাহার অঙ্গে একটি নূতন সিল্কের পাঞ্জাবি, পরিধানে জরিপার ধুতি, স্কন্ধে জরিপার উড়ানি, পায়ে নূতন একজোড়া পামশু এবং হাতের কবজিতে নূতন সোনার ঘড়ি। এতদ্ভিন্ন তাহার হাতে একটি নূতন চামড়ার ব্যাগও ছিল। সুশীলা তাহার স্বামীর এইরূপ শৌখিন বেশভূষা পূর্বে কখনো দেখে নাই। অনুমান করিল এগুলি হয়তো নূতন শ্বশুরবাড়ি হইতে প্রাপ্ত, অথবা উক্ত মধুপুরীতে গমন উপলক্ষে কৃত। হাতের ব্যাগ মেঝের উপর নামাইয়া রাখিয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেমন আছো? সুশীলা শুষ্কস্বরে বলিল, ভালো আছি। এত দেরি তোমার? এই কাজের ঝঞ্ঝাটে। বলিয়া পুলিন বস্ত্র পরিবর্তনে প্রবৃত্ত হইল। সুশীলা ভারী গলায় বলিল, তা দেরি করলে বেশ করলে, একখানা চিঠি লিখেও তো খবরটা দিতে হয়, আমি যেদিকে ভেবে মরি। চটি জুতা পায়ে দিয়া শয্যা প্রান্তে বসিয়া পাখা নাড়িতে নাড়িতে পুলিন বলিল, ও তুমি বুঝি ভাবছিলে, তা অতটা আমার খেয়াল হয়নি। সুশীলা মনে মনে বলিল, নূতন রসে মজেছিলে, পুরনোর কথা আর খেয়াল হবে কেন? প্রকাশ্যে বলিল, গিয়েছিলে তো বন্ধুর ছেলের বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে, তাই এত কি ঝঞ্ঝাটে পড়ে গেলে শুনি? পুলিন আমতা আমতা করিয়া বলিল, ঝঞ্ঝাট খবর পেলাম কি জানো, শুনলাম হিমালয়ের জঙ্গলে একটা মস্ত বড় সাধু আছেন, 300 বছর বয়স। তিনি ছেলে হওয়ার জন্য যে কবজ দেন তা একেবারে অব্যর্থ, তাই সেই কবজ আনবার জন্য সেই জঙ্গলে গিয়েছিলাম। উফ, আর বলো না, সে বিরাট জঙ্গলে যেতে 3 দিন, আসতে 3 দিন, তাই তো তোমায় চিঠি লিখতে পারিনি। সেখানে তো খাম পোস্ট কার্ড পাওয়া যায় না। সুশীলার মন ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। একে তো এই প্রবঞ্চনা, তার উপর এত মিথ্যে কথার সৃষ্টি। ছি ছি! সে মুখ বাঁকাইয়া বলিল, সেই জঙ্গলে বোধহয় ভালো ভালো কাপড়, চাদর, পামসু, হাতঘড়ি টড়ি খুব সস্তা, সেখানেই এসব কেনা হলো নাকি? না না, এসব কলকাতাতেই কিনেছিলাম। তা তোমার জন্যই কিছু কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু টাকা ফুরিয়ে গেল। সুশীলা মনে মনে বলিল, এখন তো ফুরোবেই। প্রকাশ্যে বলিল, সে ভালোই হয়েছে, বেলা হলো, এখন স্নান করে ফেলো, যাও। হ্যাঁ হ্যাঁ, স্নান করে দুটি খেয়ে শুয়ে পড়ি, গাড়িতে রাত্রে তো ঘুম হয়নি। সুশীলা মনে মনে বলিল, শুধু কাল রাত্র কেন, 16 বছরই অপ্সরা পেয়েছ, তার আগেরও করাত সে কি আর তোমায় ঘুমুতে দিয়েছে? পুলিন উঠিয়া স্নানাহার করিল, তারপর শয্যায় লম্বমান হইয়া অবিলম্বেই নিদ্রায় অচেতন হইয়া পড়িল। সুশীলা সেদিন আহারে বসিল বটে, কিন্তু তাহার নাম মাত্র, কিছুই খাইল না।
বাটির অন্যান্য স্ত্রীলোকেরা এ সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করিলে বলিল, শরীরটা ভালো নেই, বোধহয় জ্বর হবে। আহারান্তে সুশীলা নিজ শয়নকক্ষে গেল না, পাশের ঘরে গিয়া একখানা মাদুর বিছাইয়া শয়ন করিল, কিন্তু ঘুমাইতেও পারিল না। তাহার বুকের ভিতরটা কেমন যেন হু হু করিতেছিল, সর্বশরীরে যেন জ্বালা ধরিয়াছিল। ঘণ্টাখানেক এইরূপ শয্যা কণ্টকের যন্ত্রণায় ছটফট করিবার পর সে উঠিল। বাড়ির অন্যান্য সকলে নিদ্রিত। সুশীলা নিজ শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। পালঙ্কপরি স্বামী নিদ্রিত, তাহার মুখে মাঝে মাঝে হাসি রেখা ফুটিয়া উঠিতেছে। বোধহয় সে কোনো স্বপ্ন দেখিতেছে। সুশীলা স্থির করিল, নিশ্চয়ই সেই 16 বছরই পরীকেই স্বপ্ন দেখিতেছে। ইচ্ছা হইল স্বামীর সেই হাসি মুখে এক কিল মারিয়া তাহার মুখের দাঁত ও সুখের স্বপ্ন ভাঙিয়া গুঁড়া করিয়া দেয়। শয্যায় নিকটেই টেবিলের উপর নূতন চামড়ার ব্যাগটি ছিল। সুশীলা তাহা লইয়া পার্শ্বের কক্ষে গিয়া খুলিয়া ফেলিল। অন্যান্য জিনিসের সহিত তাহার মধ্য হইতে বাহির হইল কয়েকখানি ছাপা রঙিন কাগজ ও একখানি ফটোগ্রাফ। ফটোগ্রাফখানি একটি সুন্দরী যুবতীর প্রতিমূর্তি, বয়স 15-16 বৎসর হইবে। সুন্দর একখানি বারাণসী শাড়ি পরা, সর্বাঙ্গে ভালো ভালো অলঙ্কার। সুশীলা নিশ্চয় করিল ইহাই বিবাহ শয্যায় সজ্জিতা তাহার নবপত্নীর ছবি। সে প্রায় 1 মিনিট ধরিয়া ছবিখানির প্রতি এক দৃষ্টে চাহিয়া তাহার রূপের খুঁত অন্বেষণ করিতে লাগিল। তাহার মুখের হাসি ও দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া রাগে সুশীলার গা জ্বলিয়া উঠিল। গৃহস্থ ঘরের মেয়ের অত ঢং কেন? সে শুনিয়াছিল আজকাল কলিকাতা শহরের মেয়েরা যখন থিয়েটার, বায়োস্কোপ বা নিমন্ত্রণ আমন্ত্রণে যাইবার জন্য সাজগোজ করিয়া বাহির হয়, তখন তাহারা কুলবধূ অথবা বাইজি তাহা চেনা দুষ্কর। সুশীলা অস্ফুট স্বরে বলিল, মুখে আগুন, মুখে আগুন। লাল, সবুজ, হলুদে কাগজগুলি খুলিয়া দেখিল। সেগুলি বিবাহের প্রীতি উপহার, স্নেহাশিস প্রভৃতি। উপরে ছাপা আছে, শ্রীমান ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী বিভাবতী দেবীর শুভ পরিণয়। কিন্তু ইন্দুভূষণ লাল কালি দিয়া কাটিয়া তাহার উপর হাতে লেখায় পুলিন বিহারী। জিনিসগুলি সমস্ত ব্যাগের মধ্যে পুনঃস্থাপন করিয়া সুশীলা চোরের মতো সন্তর্পণে গিয়া উহা পূর্বস্থানে রাখিয়া আসিল। তারপর ঘরের দ্বার বন্ধ করিয়া খালি মেঝের ওপর উবু হইয়া পড়িয়া ফুঁপাইয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিল। রাত্রে আহারের পর পুলিন শয্যা প্রান্তে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতেছিল। সুশীলা আসিয়া সেই শয্যার অপর প্রান্তে বসিয়া বলিল, তুমি এমন জোচ্চোর হলে কবে থেকে? কেন, কি জোর চুরি করলাম? কলকাতায় গিয়ে তুমি বিয়ে করে আসোনি? বিয়ে? বিয়ে কি? কখন আবার বিয়ে করলাম? স্বপ্ন দেখছো নাকি? তাই বোধ হয়। তা বিভাবতীকে বেশ পছন্দ হয়েছে তো? পুলিন 2 চক্ষু কপালে তুলিয়া বলিল, বিভাবতীকে? ন্যাকামি রাখো না। তুমি ভেবেছ ডুবে ডুবে জল খাবে, শিবের বাবাও টের পাবে না? কিন্তু ধর্মের ঢাক যে আপনি বেজে ওঠে, আমি সব জানি, সব শুনেছি। বলিয়া সুশীলা জ্ঞানীর মা ও ঘোষ গৃহিণীর নিকট যাহা শুনিয়াছিল সমস্তই বলিল। শুনিয়া পুলিন মাথাটি নিচু করিয়া অপরাধীর মতো বসিয়া রহিল। অবশেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, এই জন্যই বলে যার জন্যে করি চুরি আর সেই বলে চোর। তোমারই অনুরোধে এ কাজ করা, আর তুমিই আমায় দুষছ। সুশীলা ঝংকার দিয়া উঠিল, আমার অনুরোধেই যদি করা তো আমার কাছে এত লুকোচুরি কি জন্যে? সেটাও তোমার ভালো ভেবেই করেছিলাম সুশীলা। ভেবেছিলাম এখন তোমায় কিছু বলবো না, সে বউ সেইখানেই থাকবে। তারপর একটি ছেলে হলে তখন সব তোমায় ভেঙে বলবো। হাজার হোক তুমি স্ত্রীলোক বই তো নও, সতীন হয়েছে শুনলে পাছে এখন দুঃখ কষ্ট পাও, সে ভেবেই গোপন করেছিলাম আর কি।
বলিয়া পুলিন অন্যদিকে মুখ ফিরাইয়া আবার তামাক টানিতে মন দিল। সুশীলা কহিল, তুমি শোও, আমার জন্য তোমায় ভাবতে হবে না। দিনের বেলা খুব ঘুমিয়েছি, এখন আমার ঘুম পায়নি। তামাকটা খেয়ে নিয়ে তারপর একখানা চিঠি শেষ করে শোবক্ষণ। তুমি ততক্ষণ শোও না। ও, চিঠি লিখতে হবে? তা আমি এ ঘরে উপস্থিত থাকলে লেখার অসুবিধে হবে না? বেশ প্রাণ খুলে প্রাণের কথা লিখতে পারবে কি? সে দরকার নেই, আমি ও ঘরে গিয়ে শুচ্ছি। তুমি নিশ্চিন্ত হয়ে বসে তোমার প্রেমপত্র লেখো। বলিয়া সুশীলা নামিয়া সজোর পদক্ষেপে কক্ষ হইতে বাহির হইয়া গেল এবং পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করিয়া সশব্দে খিল বন্ধ করিয়া দিল। স্বামী স্ত্রীতে কথাবার্তা আর বড় নাই, মুখ দেখা দেখিও একরকম বন্ধ বলিলেই হয়। এইভাবে 1 সপ্তাহ কাটিল। সুশীলাদের শয়নকক্ষ ছিল ত্রিতলে, অন্যান্য সকলে দ্বিতলে বা নিচের ঘরে শয়ন করিত। সুতরাং এই দম্পতির এরূপ মর্মান্তিক বিচ্ছেদের সংবাদ কেহ জানিতে পারিল না। প্রতিদিন দ্বিপ্রহরে আহারের পর পুলিন ঘণ্টা 2-2.5 দিবানিদ্রা উপভোগ করিত। সুশীলা মাঝে মাঝে এটা ওটা লইবার বা রাখিবার জন্য সে ঘরে প্রবেশ করিত এবং কাজ সারিয়াই চলিয়া যাইত। আজ দ্বিপ্রহরে এইরূপে স্বামীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার হইতে সে দেখিল স্বামী নিদ্রিত, কিন্তু তাহার বুকের ওপর কি একটা জিনিস রহিয়াছে। আস্তে আস্তে শয্যার নিকট গিয়া দেখিল উহা একখানা কালো মোটা পোস্টবোর্ড, তাহাতে ইংরাজিতে কি সব ছাপা রহিয়াছে। সুশীলা অতি সন্তর্পণে সেখানি স্বামীর বুক হইতে উঠাইয়া লইয়া দেখিল তাহার অপর দিকটায় সেই সুন্দরী 16 বছরের ফটোগ্রাফ। আবার সন্তর্পণে ফটোগ্রাফখানি স্বামীর বুকে রাখিয়া সুশীলা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। অপরাহ্নে পুলিন নিদ্রাভঙ্গের পর হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় বসিয়া তামাক সেবন করিতেছিল। সুশীলা সেই কক্ষে প্রবেশ করিয়া স্বামীর শয্যার নিকট দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, আমি বাপের বাড়ি যাব। পুলিন দেখিল সুশীলার মুখ চোখ স্ফীত, সে বোধহয় অনেক কাঁদিয়াছে। বলিল, হঠাৎ এ মতলব? আমি আর এখানে থাকব না। কেন, কি হলো আবার? আমি কারো সুখের কণ্টক হয়ে থাকতে চাইনি। কেন, কার আবার সুখের কণ্টক হলে তুমি? তোমার আর কার? আমি রয়েছি বলেই তো তোমার বিভাবতীকে এখানে আনতে পারছো না। আমার বিভাবতী আবার কে? ও, বুঝেছি বুঝেছি। তা আমি তাকে এখানে আনবার জন্য ছটফট করছি, তুমি কিসে বুঝলে? দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? ফটকেরা বুকে করে শুয়ে থাকার চেয়ে তাকে এখানে নিয়েই এসো, এসে সুখে রাজ্যি ভোগ করো। আমি তোমার আপদবালাই আমি দূর হয়ে যাই। বলিয়া সুশীলা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ও কি সুশী, ছি 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 ছি, কাঁদছো কেন? বলিয়া পুলিন খপ করিয়া তাহার হাতখানি ধরিল। সুশীলা সজোরে আপন হাত ছাড়াইয়া লইয়া পশ্চাতে হটিয়া গর্জন করিয়া উঠিল, আমায় ছুঁয়ো না বলছি, খবরদার। কেন, তাতে দোষ কি? যে স্বামী অন্য স্ত্রীলোককে ছুঁয়েছে তাকে আমি ছুঁতে চাইনি, তাকে ছুঁতে আমার ঘেন্না করে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। স্পর্শ দোষ? তবে যে আগে তুমি বিয়ে করবার জন্য আমার অত পিড়াপিড়ি করতে, এখন বিয়ে যদি করলাম তাই আমার এত অপরাধ হলো? বিয়ে করতেই বলেছিলাম, তার ফটোগেরা বুকে করে ঘুমোতে তোমায় বলিনি তো? সেসব কথা ছেড়ে দাও, যার যা অদৃষ্টে ছিল তাই হয়েছে। এখন আমার আর এখানে একদণ্ড থাকতে ইচ্ছে নেই, আমি বাপের বাড়ি যাব। তুমি যদি আমায় রেখে আসতে না পারো বলো, আমি অন্য উপায় দেখব। পুলিন কিয়ৎক্ষণ গম্ভীর হইয়া বসিয়া কি চিন্তা করিল, শেষে বলিল, তা বেশ, আমি রেখে আসবোক্ষণ। বলো কবে যেতে চাও? কালই। আচ্ছা বেশ, উত্তম কথা। কালই তোমায় নিয়ে যাব। তোমার কিচ্ছু ভয় নেই, গাড়িতে দুজনে একটু তফাতে তফাতে বসলেই হবে, স্পর্শ দোষটা ঘটবে না। পরদিন পুলিন সুশীলাকে লইয়া যাত্রা করিল।
সুশীলার পিত্রালয়ে যাইতে হইলে হাওড়া স্টেশনে নামিয়া শিয়ালদহে গিয়া আবার গাড়িতে চড়িতে হয়। পূর্বে পূর্বে যখন পুলিন সুশীলাকে লইয়া গিয়াছে অথবা পিত্রালয় হইতে আনিয়াছে, তখন এই সুযোগে পথে কলিকাতায় 2-1 দিন যাপন করিয়া তাহাকে থিয়েটার, সার্কাস প্রভৃতি দেখাইত। বেলা 10টার সময় হাওড়ায় নামিয়া পূর্বপ্রথা মতো পুলিন সুশীলাকে লইয়া আর্য আশ্রম নামক বাঙালি হোটেলে গিয়া উঠিল। পর্দানসীনা স্ত্রীলোকগণের জন্যও সেখানে উত্তম বন্দোবস্ত আছে। আহারাদির পর উভয়ে বিশ্রামার্থ পৃথক পৃথক শয্যায় শয়ন করিল। পুলিন বলিল, সুশী, শেষকালে তোমার মনে কি এই ছিল? সুশীলা বিরক্তভাবে বলিল, কি আবার? তুমি আমায় এমনভাবে ত্যাগ করবে জানলে কি আমি আবার বিয়ে করি? এমন বিয়ে করে লাভ কি? বিয়ে করে তো সুখী হয়েছ তুমি, সেই লাভ। পুলিন আর কিছু না বলিয়া পাশ ফিরিয়া শয়ন করিল। নিদ্রাভঙ্গে উভয়ে নিজ নিজ শয্যায় উঠিয়া বসিলে সুশীলা জিজ্ঞাসা করিল, আমাদের গাড়ি কটায়? রাত 9টায়। তা তুমি একবার সেখানে যাবে না? কোথায়? তোমার বিভাবতীর কাছে। পুলিন খুশি হইয়া বলিল, তুমি শুদ্ধ যাও যদি তো যাই, চলো না, দেখে আসবে তাকে। তোমার সে দিদি বলতে অজ্ঞান। কলকাতা থেকে যেদিন আমি ফিরে যাই সেদিন সে কত যে কাঁদলে। বললে আমায় এখানেই ফেলে রাখলে দিদিকে তো আমি দেখতে পাবো না, তার একদিন সেবাও করতে পারবো না। তার কথাবার্তা বুঝতে পেরেছিলাম তোমায় সে খুব ভক্তি করে। চলো না, চলো না লক্ষ্মীটি, সে তোমায় দেখলে কত খুশি হবে। সুশীলা বলিল, আমার গলায় 1 গাছা দড়ি আর একটা কলসি কি জোটে না ভেবেছ তুমি যে তার সঙ্গে যাব আমি দেখা করতে? পুলিন ক্ষুণ্ণস্বরে বলিল, তবে থাক। কিয়ৎক্ষণ উভয়েই নীরব। শেষে সুশীলা বলিল, তুমি যাও না, গিয়ে দেখা করে এসো। এখন তো মোটে 4টে, আমাদের গাড়ির এখনো 5 ঘন্টা দেরি। এখন থাক, সে তোমায় পৌঁছে দিয়ে ফেরবার পথেই হবেক্ষণ। বলিয়া তামাক সাজিতে বসিল। পূর্বে ভৃত্যাদি না থাকিলে সুশীলা নিজে তাহাকে তামাক সাজিয়া দিত, এখন আর দেয় না। তামাক সাজিয়া কিয়ৎক্ষণ ধূমপানের পর পুলিন বলিল, সুশীলা, তোমায় আমায় এখন থেকে বোধহয় চিরবিচ্ছেদ। সুশীলা কঠোর স্বরে বলিল, একরকম তাই বই কি। আমার শেষ অনুরোধ একটি রাখবে? কি? চলো না, তোমাতে আমাতে একসঙ্গে একটা ফটোগ্রাফ তোলাই। আগে যখনই কলকাতায় এসেছি তখনই একথা তুমি আমায় বলেছ, কিন্তু একবারও হয়ে ওঠেনি। একখানা ফটোগ্রাফ থাকলে তবু চিহ্ন তো একটা থাকবে। সুশীলা নীরব রহিল। তাহার মৌন সম্মতি জানিয়া পুলিন বলিল, তবে তোমার বেনারসিখানা বের করে পড়ো, আর খানকত গয়না টয়নাও পরে নাও। প্রবল বেগে মাথা নাড়িয়া সুশীলা বলিল, না না, সেসব কিছু আমি পারব না। পুলিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, তোমার ওপর তো এখন আর আমার কোনো জোর নেই। আচ্ছা, তবে গাড়ি রাখতে পাঠাই। গাড়ি আনাইয়া সুশীলাকে লইয়া পুলিন হাতিবাগানে এক ফটোগ্রাফির দোকানে গিয়া উঠিল। ফটোগ্রাফওয়ালা খাতির করিয়া উভয়কে একটি কামরায় লইয়া গিয়া বসাইল। তাহার সহকারী পার্শ্বের স্টুডিও মধ্যে ক্যামেরা ঠিক করিতে লাগিল। অল্পক্ষণ মধ্যেই উভয়ের ফটোগ্রাফ তোলা হইয়া গেল। বিশ্রাম কক্ষে ফিরিয়া আসিয়া উভয়ে আবার উপবেশন করিল। ফটোগ্রাফওয়ালা বলিল, লেমনেট বরফ কি চা কিছু আনিয়া দেব? পুলিন বলিল, না না, দেখুন, এই যে সেবার আপনার দোকান থেকে আমি এই ফটোখানা কিনে নিয়ে গিয়েছিলাম, এ নিয়ে তো মহা তর্ক উপস্থিত হয়েছে মশাই। বলিয়া পুলিন পকেট হইতে একখানি ফটো বাহির করিয়া টেবিলের উপর রাখিল। সুশীলা ঘোমটার ভিতর হইতে আর চোখে দেখিল, ইহা সেই বিভাবতীর ফটোগ্রাফ। ফটোগ্রাফওয়ালা বলিল, কেন, তর্ক কিসের? পুলিন বলিল, আপনি তো বলেছিলেন এ ছবিটা স্টার থিয়েটারের অ্যাক্ট্রেস হেনা বালার। হেনারি তো, কেন, কি হয়েছে?
আমার এক বন্ধু বলেন এখানে মিনার্ভার সুধামুখীর ছবি। ফটোগ্রাফওয়ালা বলিল, না না, সুধার এ চেহারা না, আমার তো ভুল হবে না, ইয়ে হেনার ফটোগ্রাফ। যে হেনা এখন স্টারে বিশ্ববিখ্যে কুন্দনন্দিনী সাজছে। নগেন্দ্রের সঙ্গে বিয়ের পর কুন্দনন্দিনীর সাজেই এখানে তোলা। স্টারে বিষবৃক্ষ হচ্ছে নাকি? দেখতে গেলে হয়। কখন আরম্ভ? আজ রবিবার, বেলা 5টায় আরম্ভ। গাড়ি নিচে অপেক্ষা করিতেছিল। আরোহীদ্বয়কে লইয়া 2 মিনিটের মধ্যেই উহা স্টার থিয়েটারে গিয়া উপস্থিত হইল। পুলিন নামিয়া সুশীলাকে টিকিট কিনিয়া দিয়া তার হাতে ফটোখানি দিয়া বলিল, চেহারা মিলিয়ে দেখো তো, যে কুন্দনন্দিনী সাজবে তার সঙ্গে মেলে কিনা। বলিয়া সুশীলাকে ঝির জিম্মা করিয়া দিয়া সে অন্তর্হিত হইল। রাত্রি 10:30টার সময় থিয়েটার ভাঙিল। গাড়িতে স্বামী স্ত্রীতে বেশি কিছু কথাবার্তা হইল না। বাসায় ফিরিয়া উভয়ে বস্ত্রাদি পরিবর্তন করিল। তারপর পুলিন তামাক সাজিতে বসিল। সুশীলা বলিল, হ্যাঁ গা, এই ফটোখানা তো সেই যে কুন্দনন্দিনী সেজেছিল তারই বটে। তুমি ওখানা কিনেছিলে কেন? পুলিন গম্ভীরভাবে বলিল, তোমায় জব্দ করার জন্য। কি জব্দ? যাতে তুমি মনে করো আমি ফের বিয়ে করেছি, আর ওই আমার নতুন স্ত্রী। কেন, তুমি বিয়ে করনি? বালাই শার্ট, আমি কেন বিয়ে করব? আমার শত্রু যে সেই 2 বিয়ে করুক। তবে কেন নিজে মুখে তুমি স্বীকার করেছিলে যে বিয়ে করেছো? তোমায় জ্বালাবার জন্য। উফ, কি ধাপ্পাবাজ তুমি। আচ্ছা, সে যেন হলো। আর তুমি যে ওই হেনা না ফেনার ছবি বুকে করে বাড়িতে কাল দুপুরবেলা ঘুমোচ্ছিলে কেন? ঘুমাইনি, জেগেই ছিলাম। তুমি আসছো, পায়ের শব্দ পেয়েই এখানে বুকে করে চোখ বুজে ঘুমের ভান করে পড়েছিলাম। আমার জ্বালাতনের জন্যই তো, ভণ্ড মিনসে। আচ্ছা, সে যেন বুঝলাম। তোমার ব্যাগের মধ্যে সেই সব প্রীতি উপহারে যে বিভাবতীর নাম ছাপা ছিল, সে তবে কে? ওই যে মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে কলকাতা এসেছিলাম, সেই। তার তবে কার সঙ্গে বিয়ে হলো? নাম মনে নেই। যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল তার সঙ্গেই হলো? হ্যাঁ হ্যাঁ, তারই সঙ্গে। তবে কেন ও বাড়ির বর ঠাকুর বলেছিলেন যে সে বিয়ে ভেঙে গিয়েছিল, তারা বর তুলে নিয়ে চলে গিয়েছিল? তাকে ওই কথাই বলতে আমি শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে এমনভাবে বৌদির কাছে গল্পটা করবে তাও যেন 1-2 জন শুনতে পায়। এত দুষ্টুমিও তোমার পেটে? জোচ্চোর মিনসে। আচ্ছা, বিয়ের পদ্মে তবে সেই বরের ছাপার নাম কেটে তোমার নাম হাতের লেখায় বসানো ছিল কেন? ওটা মজাটুকু করবার জন্যে। তবে সেটা জাল বলো? একরকম তাই বই কি। পুলিন তামাক সাজিয়া আনিয়া টানিতে আরম্ভ করিল। বলিল, আমি তাহলে 1 নম্বর ধাপ্পাবাজ, 2 নম্বর ভণ্ড, 3 নম্বর জোরচোর, 4 নম্বর জালিয়াত। আর কিছু আছে? তোমার মতো নিষ্ঠুর কি আর ভূভারতে আছে? এই 8-10 দিন কি কষ্টটাই তুমি আমায় ভোগ করালে বলো দেখি। পুরুষ মানুষ, তুমি কি জানবে স্বামীর ভালোবাসা হারালে স্ত্রীলোকের কি বুক ফাটা কষ্ট হয়? বলিয়া সুশীলা চোখে আঁচল দিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। পুলিন হুঁকা ফেলিয়া স্ত্রীর নিকটে গিয়া তাহার হাতটি ধরিয়া বলিল, আর ছি ছি সুশি, কেঁদো না, চুপ করো। এবার সুশীলা হাত ছাড়াইয়া লইল না, স্পর্শদোষ সহ্য করিল। একটু পরেই হোটেলের ঠাকুর 2 থালায় লুচি তরকারি প্রভৃতি দিয়া গেল। সুশীলা সে সমস্ত গুছাইয়া স্বামীকে খাইতে বসাইল। পুলিন খাইতে লাগিল। সুশীলা জিজ্ঞাসা করিল, আচ্ছা, তবে তোমার সেবার কলকাতায় অতদিন দেরি হলো কেন? ওই যে বললাম, কবজ আনতে গিয়েছিলাম। তবে হিমালয়ের জঙ্গলে নয়, বাংলাদেশেই একটা পল্লী গ্রামে। এই কথাটা সত্যি? কেন, কবজ তো তুমি নিজে চোখে দেখেছো। তুমি পড়লে না তো আমি কি করব?
চলো কাল কালীঘাটে গিয়ে গঙ্গা স্নান করে মাকে দর্শন করে দুজনে কবচ দুটি ধারণ করি। তাহাই হইল। এ যাত্রায় সুশীলার পিত্রালয়ে যাওয়া ঘটল না। অসম্ভবও সম্ভব হয়। বৎসর না ঘুরিতেই কবচ ধারণের সুফল ফলিল। এই দম্পতি পুত্র লাভ করিল। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা, পুরুষ চরিত্রে শুভঙ্কর। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।